একজন মুখ্যমন্ত্রী কোনো মানে তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও, তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল ওর জন্য মানে ওটা তো মানে উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে সঙ্গে ওটার জন্য, ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল। তো মোটামুটি জীবনে অনেক যাত্রা আমি পেরিয়ে এসেছি তারপরে। তো এরপরে আমার মানে যাত্রা এমনই একটা যাত্রা ছিল, সেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি ছেড়ে দিয়ে আশ্রমে থাকতে হতো পরে 3 বছর। আগের যে 15 বছরের সরকার যেভাবে চলেছে, আইন এবং শৃঙ্খলা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো রাজ্য চলতে গেলে। আমার মনে হয় প্রথম যদি সেটা সুশৃঙ্খলভাবে না থাকে কোনো রাজ্য চলতে পারে না। কিন্তু গত 15 বছরে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে এই সরকার গত সরকার ব্যস্ত ছিল, এবং সেটা কোনো বিরোধী দল বলে নয়, যে কোনো সাধারণ মানুষই যখন কোনো কণ্ঠস্বর এখানে নিয়ে এসেছিল তখনই তার বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের এখানে মনে হয় যতজন সদস্য রয়েছেন এবং সাধারণ মানুষ কেউই বাদ যাননি। কারো কেসের সংখ্যা হয়তো 50 রয়েছে, কারো কেসের সংখ্যা হয়তো 5 রয়েছে, এটাই হচ্ছে তফাৎ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনটা চলেছিল সেটা আমাদের এগেনস্টে তো যা হয়েছে হয়েছে, আমাদের পরিবারের লোকজনও বাদ যায়নি। আমার মা খুবই বৃদ্ধা, উনি চলাচলও করতে পারেন না। যখন সিআইডি আমার বাড়িতে রেড করতে গেছিল, আমার সাথে যা শত্রুতা ছিল। আমার মা অত্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি করতেন। বিছানায় শয্যাশায়ী ছিলেন, ওনার বাড়িতেও ওনার ঘরে গিয়েও রেড করেছিল। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস 1 গেজেটেড অফিসার, মানে জীবনে এর সাথে উনি জানতেনও না কিছু। এরপরে আরেকটা উদাহরণ দিই, আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে, একটা ঘটনা যখন বিধানসভা আমাদের যখন ওই নমিনেশন ফাইল করতে হয়, এটা সামনে এসেছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল। তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয় সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি। না হলে হয়তো আরো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এবং আরেকটা কথা বলি যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী কোনো মানে তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও, তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল ওর জন্য মানে ওটা তো মানে উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে সঙ্গে ওটার জন্য, ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল। তো মোটামুটি জীবনে অনেক যাত্রা আমি পেরিয়ে এসেছি তারপরে। তো এরপরে আমার মানে যাত্রা এমনই একটা যাত্রা ছিল, সেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি ছেড়ে দিয়ে আশ্রমে থাকতে হতো পরে 3 বছর। তো এই রকম জায়গায় মানে প্রত্যেক দিন সিআইডি বা কোনো একটা কাগজ আসতো প্রত্যেক দিন। মানে এমনিতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট সাসপেনশন তো অ্যাপ্রুভ করেনি, তারপরেও যখন কম্পালসারি ওয়েটিংয়ে দিতে বাধ্য হয় তখন আমি কোনোদিন একদিনের জন্য অফিসে যাওয়ার সুযোগ পাইনি।
এই ছিল আমার অবস্থা। তারপরে যখন আমি অসুস্থ ছিলাম আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিয়েছিল যাতে চাকরিটা টার্মিনেট করা যায়। তো এইভাবে সরকার চলেছিল। শুধু আমার কথা বললাম এটা ভাববেন না, আমাদের সব থেকে হয়তো সাফারার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, তার এগেনস্টেও সম্ভবত কেসের সংখ্যা 37 ছিল। আমি বললাম যে আমরা যতজন বসে রয়েছি তো এরকম তো কোনো এরকম সদস্য নেই যার এগেনস্টে কোনো কেস নেই। আমি আজকে একটা কথাই বলতে এসেছি যে আজকের সরকার আসার পরে যেভাবে আইন শৃঙ্খলার পরিবর্তনের জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে মহিলা বাহিনী বা অন্যান্য অনেক কিছু তৈরি করা হয়েছে, বিশেষ করে মহিলাদের ওপরে যে টর্চার হয়েছে, আমাদের মাননীয় সদস্য বসে আছেন এখানকার, মানে এর থেকে খারাপ ঘটনা আমার জীবনে আমি অন্তত কোনোদিন শুনিনি বা শুনবো। আমি চাইবো যে এই ঘটনার ওনার মেয়ে যাতে যত সত্বর এই ঘটনার সমস্ত অপরাধী সামনে বেরিয়ে আসে এবং সাজা পায়। এর থেকে ভালো কিছু হতে পারে না, এবং এটা যদি না হয় এর থেকে দুঃখের কিছু হবে না। আমার মনে হয় সকলেই এটা সাপোর্ট করবেন। আর আরেকটা কথা, আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকের যে পুলিশিং যেটা, আজকের পুলিশিং অনেক আধুনিকীকরণের দরকার আছে। মানে আমরা হায়দ্রাবাদ বা অন্যান্য যেখানে স্মার্ট সিটি আছে বা অন্যান্য রাজ্যেও অনেকটা পুলিশিং ব্যবস্থা এগিয়ে গেছে। তার মানে পুরো পরিকল্পনা কিভাবে হতে পারে আমি আগেও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি আমাকে বলেছেন সময় দেবেন, সঙ্গে আমাদের এটা একটা দীর্ঘ আলোচনা রয়েছে। এখন পুলিশিংটা এতটাই বলতে পারেন সফিস্টিকেটেড হয়ে গেছে, মানে যে ম্যান পাওয়ার যেটা রয়েছে তার থেকে বেশি যদি প্রযুক্তির ব্যবহার করা হয়, প্রত্যেকটি জিনিসের আমরা সাপোর্ট সিস্টেম পেতে পারি। প্রত্যেকটা টেকনোলজি মানে ব্যাখ্যা সেখানে রয়েছে, এবং সেখানে তদন্ত থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস, মানে সার্ভেলেন্স থেকে আরম্ভ করে কোথাও কোনো গন্ডগোল হলে তার আগেও তারও সার্ভেলেন্স থেকে আরম্ভ করে, এবং প্রত্যেকটি ঘটনাকে পিন পয়েন্টেড করে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যে আমরা কেস স্টাডি করেও দেখেছি কত তাড়াতাড়ি এটা করা যায়। আমার একটাই বক্তব্য যে মান্ধাতার আমলের যে পুলিশিং চলেছে সেটা একটা জিনিসই চলেছিল, কি করে নিরীহ মানুষকে টর্চার করা যায় বা কেস দেওয়া যায় বা কিভাবে তাকে দাবিয়ে রাখা যায়। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা উন্নত মানের যে পুলিশিং সিস্টেম তার মধ্যে যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি। এবং সকলের কাছে, হাউসের কাছে আমার অনুরোধ রইল যে জিনিসটা আমি মোটামুটি ডেভেলপ করেছি সেইটা যদি আমরা সকলে মিলে পরবর্তীকালে অ্যাপ্রুভ হয়ে যায়, আমাদের পুলিশি ব্যবস্থা অনেক উন্নত হবে এবং খুব কম সময়ে খুব কম ম্যান পাওয়ার দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।